একটা গ্রাম ছিল যেখানে লোকেরা খুবই সুন্দর ছিল। তাদের কোনো অসুখও হতো না, আর অন্য কোনো রকম অসুবিধেও ছিল না। আমি হলাম এই গ্রামের প্রধান। এই গ্রামটা হলো দেবতাদের আশীর্বাদে পরিপূর্ণ। সেই জন্য এই গ্রামে কোনো রকম অভিশাপ নেই, আর না কোনো রকম চিন্তা রয়েছে। তবে এই গ্রামে যদি একটা সমস্যা থেকে থাকে, সেটা শুধুমাত্র একটাই, আর সেটা হলো বয়স্ক লোকগুলো। তার মানে এটাই রাজেশ, এই গ্রামটাকে যেমন আমরা দেবতাদের আশীর্বাদে পরিপূর্ণ বলি, তবে একটা কথা আমাদের বোঝা উচিত। আর সেটা কি? সেটা হলো এই গ্রামে কেউ যেন অকেজো না থাকে। কিন্তু এই গ্রামে কুরুপ আবার কে? আমাদের পূর্বপুরুষরা এখন বুড়ো হয়ে গেছে, আর এই গ্রামের সংরক্ষণ আমাদেরকে করতে হবে। আপনি কি বলছেন? আরে এখন অকেজো, কিন্তু গ্রাম থেকে ওদের বাইরে বের করে দিলে ওনাদের কি হবে? এতদিন পর্যন্ত ওরা আশ্রয় দিয়েছে, এমনটা করা উচিত নয় আমাদের। হ্যাঁ, ঠিক কথাই বলেছ। এই বিষয়ে তো আমিও অনেক চিন্তা ভাবনা করেছি, আর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ওনাদের সকলের জন্য একটা বড় আশ্রম গ্রামের বাইরে খুলতে হবে, আর তারপরে ওনাদের সকলকে ওখানেই থাকার জন্য বলবো আমরা। প্রতি মাসে 1 বছর পর্যন্ত খাদ্যশস্য পৌঁছে দেব। এই কথাটা কোনো বয়স্ক মানুষ যেন শুনতে না পায়। তোমরা সবাই গিয়ে একটা নতুন আশ্রম তৈরি করার কাজকর্ম শুরু করো। কয়েক মাসের মধ্যেই যেন আশ্রম তৈরি হয়ে যায়, ঠিক আছে? সভা সমাপ্ত হলো। প্রধানের কথা শুনে সবাই ওখান থেকে বেরিয়ে যায়। কিছু মাস কেটে যায়, আশ্রম একেবারে তৈরি হয়ে যায়। প্রধান গ্রামের সমস্ত বয়স্ক লোকেদেরকে সেই আশ্রমে পাঠিয়ে দেয়, যার মধ্যে প্রধানের বাবা আর গ্রামের অন্যান্য সকল বয়স্করা ছিল। সবাইকে আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। শুনুন বাবা, আপনি হলেন এখানকার সবার প্রধান। 1 বছরের জন্য খাদ্যশস্য প্রতি মাসে মাসে পাঠিয়ে দিয়ে যাব, আর অন্য সব জিনিসপত্র পাঠানো হবে, ঠিক আছে? তারপর আপনাদেরকে পরিশ্রমও করতে হবে। বাবা, তুমি আমার ছেলে, কিন্তু তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা কিন্তু খুব অন্যায়। এই যে সৌন্দর্যের অহংকার তোমাদের মধ্যে রয়েছে না, একদিন তোমাদেরকে এর জন্য মরতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, খেয়াল রাখবো আপনার কথাটা। এখন আপনার কাছ থেকে বিদায় নিলাম। অনেক দিন কেটে গেছিল, কিন্তু আশ্রমের বয়স্করা নিজের বাচ্চাদের চিন্তাতেই পড়েছিল। এই চিন্তার মধ্যেই আজ মালতী, মানে রাজেশের মা, বিজয়ের কাছে আসে। আরে বিজয় দাদা, আমাকে আমার রাজেশের খুব কথা মনে পড়ছে। কি কথা বলছেন দেবী আপনি? আপনি তো জানেন ওই বাচ্চারা কি করেছে। কিন্তু তারা তো আমাদের বাচ্চা, আমরা কি করব? আপনিও তো বাবা না? ঠিক আছে দেবী, যেমন আপনি বলবেন ঠিক সেরকমই হবে। এনাদের সবার প্রধান তো আমারই ছেলে, তাই না? তাই আমি সব কথা শুনতে রাজি আছি। আমার সেই মানে ছিল না। আমাদের বাচ্চারা কি তার কথা মেনে ভুল করেনি? এতে ভুল সবারই। কোনো ব্যাপার না, আমরা যদি ওখানে গিয়ে বোঝানোর চেষ্টাও করি না, তাও কোনো উপায় বেরিয়ে আসবে না, কারণ ওদের মাথায় এখন অহংকার ঢুকে গেছে পুরোপুরি। আমি একটু ঘুরে আসছি, হয়তো কোনো বাচ্চা আমি কোথাও দেখেই পাবো এই জঙ্গলে। মালতী ওখান থেকে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। মালতী বাবু বাবু ডাকছিল। সে একটা বাগানে পৌঁছায়, যেটা মালতী আগে কখনো দেখেনি। ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে থাকা ওখানে অনেকগুলো গাছপালা ছিল, আর গোবরের মতো দেখতে কিছু পদার্থের গাছ প্রত্যেক জায়গায় ছিল। এটা আবার কি? এতবার এই জঙ্গলে ঘুরেছি, এখন পর্যন্ত আমি এটা দেখিনি। তক্ষুনি ওখানে বাগানে একটা দেবী প্রকট হয়। প্রণাম দেবী মা, আমি এই বাগানে থাকা দেবী, যার প্রভাবে তোমার গ্রাম সুন্দর আর রোগের থেকে মুক্ত। আপনার ধন্যবাদ দেবী মা, আপনার কারণেই আমাদের গ্রাম আজ এতটাই সুন্দর। হ্যাঁ, কিন্তু হয়তো আমার কারণে আজ এদের সবার মধ্যে অহংকার চলে এসেছে, আর ওরা নিজের অহংকারের কারণেই
তোমাদের সবাইকে গ্রাম থেকে বার করে দিয়েছে। না না, এরকম নয় দেবী মা, এটা তো আমাদের পালন পোষণেই হয়তো কোনো কম থেকে গেছে। যাই কারণ হোক না কেন, কিন্তু তাতে ভাগীদার তো আমি। সেই জন্যে এই গুপ্ত বাগান আমি তোমাকে দেখালাম। কিন্তু এই গোবরের মতো দেখতে পদার্থটা কি? এটা এই বাগানের ফল আর ফুল দিয়ে তৈরি একটা লেপ, যেটা তোমাদের সবার বয়স্কদেরকেও যুবকের মতো শক্তিশালী বানিয়ে তুলবে। কি সত্যি? হ্যাঁ, আর তোমাদের সবার চামড়াও আগের মতো হয়ে যাবে, আর তোমরা সবাই আবার সুন্দর হয়ে উঠবে। তাহলে কি আমরা আবার সেই গ্রামে থাকতে পারবো? এর নির্ণয় তো আমি তোমাদের উপরে ছাড়ছি। যেরকমটা তোমরা চাও সেরকম ভাবেই এই লেপের ব্যবহার করো। দেবী ওখান থেকে গায়েব হয়ে যায়, আর মালতী নিজের আশ্রমে ফিরে যায়। আশ্রমে বিজয় সেই গাছের তলাতেই বসেছিলেন। তক্ষুনি মালতী তার কাছে গিয়ে সেই লেপটা দেখায়। এই দেখুন, আমাদের সমস্ত দুঃখের ওষুধ। এটা আবার এর মধ্যে এমন কি আছে যে আমাদের কষ্টের লাঘব করে দেবে? দেখে তো গোবরের মনে হচ্ছে, কিন্তু এর গন্ধ একেবারে যেন মনে হচ্ছে অনেকগুলো জড়িবুটি রয়েছে ওর মধ্যে। কিন্তু ওটা দিয়ে কি হবে? মালতী আবার বিজয়কে সমস্ত ঘটনা বলে দেয়। ওহ, সৌন্দর্যের প্রলেপ। হ্যাঁ, এতে ব্যাস চেহারায় লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে, আর তারপর যখন এটা শুকিয়ে যাবে তখন ধুয়ে ফেলতে হবে। আচ্ছা, কিন্তু মালতী, আমি তো চাই না যে এইটার কারণে আমরা ওই গ্রামে গিয়ে জড়িত হব। এর মানে তো এটাই হবে যে আমরা যদি এইটার কারণে গ্রামে যাই, তাহলে বাচ্চারা কখনো শিক্ষা পাবে না। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। ঠিক আছে, যেরকমটা আপনি বলেন। এবার যাও, এই প্রলেপটা মুখের উপর লাগিয়ে দেখি। মালতী আর বিজয় সেই লেপটা লাগিয়ে নেয়। দুজনেরই চামড়া একেবারে যুবকের মতো হয়। তারা একদম আগের মতোই দেখতে হয়ে গেছিল। আরে, আমাদের তো যৌবন ফিরে এসেছে। হ্যাঁ, যৌবন তো ফিরে পেয়েছি, শুধু আওয়াজটা একটু বয়স্ক লোকেদের মতো না। মালতী সেই লেপটা সমস্ত বয়স্কদের মধ্যে বিতরণ করে, আর সমস্ত লোকেরা যৌবন ফিরে পায়। এই কথাটা সুন্দরপুর গ্রামের প্রধান জানতে পারে, আর একটা নতুন পঞ্চায়েত বসানো হয়। ওই প্রলেপটা ওই আশ্রমের নয়, এই সুন্দরপুর গ্রামে থাকা উচিত। ঠিক কথা বলেছেন আপনি। এই সব চমৎকার নিশ্চয়ই ওই জঙ্গলেই কোথাও রয়েছে। আমি দেখেছি মা ওখানে গিয়েছিল প্রায় 2-3 বার। প্রথম দিন তো উনি আগের মতোই বুড়ি লাগতো, কিন্তু আস্তে আস্তে ওনার মুখটা একেবারে ঝলমল করে ওঠে। চলো, আমরা ওই জঙ্গলে গিয়ে দেখি তো, যাতে ওই বুড়ো বুড়ি ওর ব্যবহার করতে না পারে। আমরা সবাই সুন্দর যুবক যুবতীদের জন্য, তাই না? নাকি এই বুড়ো বুড়িদের জন্য? ঠিক বলেছেন প্রধান বাবু। হ্যাঁ, চলো ওই জঙ্গলের দিকে। রাজেশ, তুমি সামনে থাকো আর আমাদের পথ দেখাও। প্রধান আর তাদের সমস্ত লোকেরা জঙ্গলের দিকে যায়, আর ওখানে পৌঁছে জানতে পারে যে ওখানে কোনো বাগান আছে, যার মধ্যে লেপ আছে, যেটা গোবরের মতো দেখতে। এই কি সেই বাগান? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আমি নিজের চোখে তো আর দেখিনি। কিন্তু এগুলো তো গোবরের মতো দেখতে, এগুলো লাগানোটা কি ঠিক হবে? হ্যাঁ, এই তোমরা সবাই লাগাও তো দেখি। চারজনই সেটা লাগিয়ে নেয়, আর যেই মাত্র কিছুক্ষণ হয়, চারজনের চেহারা লেপ লাগানোর কারণে একেবারে বয়স্কদের মতো হয়ে যায়। তক্ষুনি ওখানে দেবী মা প্রকট হন। মূর্খ কোথাকার! আপনি কে? আপনি কি আমাদেরকে এমনটা করে দিলেন? আপনি আমাদের সাথে কেন এমনটা করছেন? তোমাদের মতো মূর্খ আর অহংকারী বাচ্চারা, যারা নিজের মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর আশ্রমে রাখে, তাদের জন্য এর থেকে কোনো শাস্তিই হতে পারে না। এখন যাও, নিজের মা বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। তারাই ক্ষমা করবেন তোমাদেরকে। কিন্তু এখন তো আমরা অকেজো হয়ে গিয়েছি, ওনারা আমাদের ক্ষমা কেন করবে? তোমরা এখনো শিখতে পারলে না? এখন এই বাগান এখান থেকে উধাও হয়ে যাবে। যাও, আর নিজের মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, যাতে তারা তোমাদেরকে ক্ষমা করেন। দেবীর কথা শুনে সবাই নিজের মা বাবার কাছে পৌঁছায়। বাইরে বিজয় আর মালতী আর অন্য কিছু বয়স্করা প্রধান আর অন্য বাচ্চাদেরকে দেখে।
বাবা, তোমরা খোকারাও না। তোমরা সবাই ভাবছো যে অকেজ হওয়ার কারণে আমরা তোমাদের ক্ষমা করব না, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। যে কোনো মা বাবাই নিজেদের বাচ্চাদেরকে খুব ভালোবাসে। কিন্তু যেই কারণে তোমরা আমাদেরকে গ্রামের বাইরে বার করলে সেটা সঠিক ছিল না। হ্যাঁ, সেই কারণেই তো আমরা তোমাদেরকে ক্ষমা করতে চাইছিলাম না, আর না তোমাদের বোঝাতে এসেছিলাম। এই ঘটনার পর মা বাবা নিজের কুরূপ বাচ্চাদেরকে ক্ষমা করে দেয়। আর কিছু মাস পর প্রকৃতির অনুসারে তারা নিজেদের যৌবন ফিরে পায়, আর বয়স্করা আবার নিজের বয়সেই ফিরে চলে যায়। বাচ্চাদেরকে এটা শেখানো উচিত যে মা বাবার ভালোবাসা রূপ বা কুরূপ দেখে হয় না, তারা তো নিঃস্বার্থ থাকে।